হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোমবারের একটা নতুন ব্লগে জয়েস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে 6টা 20। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো, আর ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, রান্নাঘরে 5টার সময় ঢুকেছি আর ঘেমে গেছি। রান্না করতে করতে তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করতে এসেছি। সকালবেলা সময় হয়নি, চলো কী কী রান্না করছি দেখাই। আজকে সেই 5টার সময় উঠেছি, কারণ হলো ননদরা চলে যাবে আজকে আবার। আর হলো গ্রামের যেসব জিনিস রান্না বান্না হয়, যেমন ঘ্যাটকোলের ডাঁটা ভাজা, ঘ্যাটকোলের পাতা বাটা, এইসব তো ওদের ওখানে পাওয়া যায় না। ওই জন্য ভাবলাম আজকে করবো। আর কাল করার কথা ছিল, কালকে যেহেতু মটন হয়েছিল ওই জন্য বড়মশাই কালকে এইসব রান্নাবান্নাগুলো করতে দেয়নি। তো অবশেষে আজকে ঘ্যাটকোলের ডাঁটা দিয়ে রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, আর ঘ্যাটকোলের পাতাও বেটে নিচ্ছি। আর আজকে মনে হচ্ছে ঘ্যাটকোলের পাতাটা একটু অন্যরকম হয়েছে, জানি না গাল চমকাবে কিনা। তো ওদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘ্যাটকোলের ডাঁটাটা ভাজাও হয়ে গেছে, আর পাতাটা বেটে নিয়েছিলাম। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে আর কি শুকনো শুকনো করে যে জলটা আর কি গায়ের রসটা, সেটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মেরে নেবো আর কি। তো এদিকে পাতাটা আমার বাটাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে ডাঁটাটাও ভাজা হয়ে গেছে। আর এসব খুচখাচ জিনিস করতে না খুব দেরি হয়। আর ননদ বলছিল একটু ওলের ডাঁটা খেতে ভালো লাগে, তো বড়মশাইকে বললাম তুমি যেখান থেকে পারো ওলের ডাঁটা নিয়ে এসো। তো ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠালের যে আটি ও খেতে চেয়েছিল সেটা দিয়ে রান্না করছি। আর এর মধ্যে একটু বাটা মাছও দেবো, জ্যান্ত যে ছোটো ছোটো বাটা মাছ হয়। তো অবশেষে ভালো করে কষে নিই তারপরে। আর এদিকে রান্নাবান্না হয়েও গেছে। এই যে আর ওলের যে পাতাটা শাক হয় সামনে, সেটা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছি। ও ওলের শাকটা খায়নি, তো বললো কেমন লাগে। আমি বললাম খেয়ে দেখো। তো আজকে ওই জন্য খুচকাচ করে অনেক কিছুই রান্নাবান্না হয়েছে। তো শুক্তোটা করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু পরে ভাবলাম ননদের মেয়ে শুক্তো খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য শুক্তোও করে নিয়েছি। আজকে 4-5 পদের হয়েছে: ওল শাক ভাজা, ওলের ডাঁটার তরকারি, ঘ্যাটকলের ডাঁটা ভাজা, ঘ্যাটকলের পাতা বাটা, আবার শুক্তো। তো এইসব রান্নাবান্না করতে তো অনেক টাইম লাগে, খুচখাচ জিনিসে একটু টাইম বেশিই লেগে যায়, টানা তরকারি করতে বেশি টাইম লাগে না। তো ওদিকে আমার আবার রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই 8টা 8:30 বেজে গেছিলো। তো ওদিকে আবার সোনা বাবার আজকে স্কুল আছে, তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো ওকে আবার খেতে দেবো, স্কুলে যাবে। তো এদিকে শশা ছিল ঠাকুরঘরে, শশা দিয়ে আর চিড়ে মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিলাম। আর সোনা বাবাকে ওইদিকে স্নান করানো হয়ে গেছে, কারণ ও পটিতে গেলে একেবারে সকালে স্নান করিয়ে দিই। আর এদিকে আমার ঠাকুরের প্রসাদ তোলা হয়ে গেছে, মানে আমার ঠাকুরঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে। ওকে এবার খেতে দিয়ে নেব। আর ওকে ভাবছি দেরি হয়ে গেছে আর খাইয়ে দেবো না, ওকে বলবো তুমি খেয়ে নাও, আর আমার যে টুকটাক কাজ আছে সেগুলো আমি করে নেব। তারপরে ওকে খাইয়ে দিয়ে, আজকে যেহেতু গেম আছে স্কুলে ওই জন্য সাদা ড্রেস সব। তো আর কি রাস্তায় তুলে দিতে যাচ্ছি গাড়িতে। 9:45 সময় গাড়ি আসে, তো গোছাতে হয় কখন থেকে, মানে কি বলবো, আমার পুরো 8টার থেকে ওর পেছনে টাইম লাগে। খেতে দিতে হয়, ভাত খায়, তারপরে ফল খায়, আবার বাথরুমে যায়, নানান রকম কাজ করতে করতে 9:45 অলরেডি বেজে যায়। তো ওকে গাড়িতে তুলে দিয়ে এসে একটু গোলাপ গাছের যে শুকনো ফুলগুলো ছিল ওগুলো পুরো ছিঁড়ে ফেলে দিলাম, না হলে নতুন করে ওই যে গোড়ার থেকে ফুল হয়ে গেলে যে কচি পাতা বেরোয় তারপরে আবার কুঁড়ি হয়ে নতুন ফুল হয়, সেটা আর হবে না। ওই জন্য ফুল গাছগুলোর ফুলগুলো সব ছেটে দিলাম। আর ওদিকে ননদদের 3:30 থেকে হলো গাড়ি আসার কথা, তো ওরা চলে গেল, ওদেরকে রাস্তায় তুলে দিয়ে আসলাম। হাবড়া থেকে 4:10-15 যে হাবড়ার লোকাল আসে সেটাই যাবে। আর মনটা খারাপ, কেননা এই কদিন ছিল ও আর আমি প্রায় একই বয়সী, আবার ছেলে আর ওর মেয়েও প্রায় একই বয়সী। যাই হোক, সংসারের সব কিছুই মেনে নিতে হবে। আর এদিকে এখন 4:15 বাজে, সোনা বাবাকে স্কুল থেকে গাড়ি নামিয়ে দিয়ে গেল, তো রাস্তার থেকে আমি নিয়ে আসলাম। তো আমি বললাম তাড়াতাড়ি করে ড্রেসটা খুলে নাও, আমি একটু ঘর মুছে ফেলবো, তারপরে হলো তোমাকে আর কি খেতে দেব। আবার ওদিকে বাচ্চারা পড়তে আসে, কারোর মর্নিং স্কুল কারোর ডে স্কুল, দুটো বাচ্চা পড়ে, তো ওই জন্য অবশেষে বিকেলে পড়িয়ে নিই, 5টার দিকে আসবে।
আর প্রত্যেক দিন না আমি ওই 5টা বা 5:30টার সময় সারা ঘর বাড়ি বলো রান্নাঘর দিয়ে সব মুছে নিই আর সিঁড়িতে ভালো করে জল ঢেলে দিই, কারণ সন্ধ্যা এই তো আমার একটা দৃঢ় বিশ্বাস যে পরিচ্ছন্ন জায়গায় মা লক্ষ্মীর বাস, নোংরা জায়গায় মা লক্ষ্মী থাকতে পারে না। তো ঘরবাড়ি মুছে প্রচণ্ড ঘেমে গেছিলাম, তারপরে সোনা বাবাকে যথারীতি বললাম একটু বসো, আমি স্নান করে আসি একেবারে। তারপরে স্নান করে আসলাম যথারীতি, স্নান করে এসে ওকে ভাত দিয়েছিলাম। তো ভাত টাত খেয়ে একটু শুয়ে পড়লো, আর ওদিকে বাচ্চারাও পড়তে চলে এসেছে 5টার দিকে। ওদেরকে পড়িয়ে নিই, বললাম ওদেরকে 6:30 বা 6:40-এর দিকে ছাড়বো, তো তখন তুই ঘুম থেকে উঠিস, ওকে আবার পড়াতে হবে। তো 6:40 বাজে। বিকেলে তো একবার ঘর মুছে নিয়েছিলাম, আবার ওরা পড়ার পরে বাচ্চা মানুষ ইরেজ করে, পেন্সিল দিয়ে লেখে একটা বাচ্চা, তো আবার আমার ঘরটা মুছে নিয়েছি যেহেতু আমার ঘরে পড়ছিল, তো ওই কারণে। তারপরে সোনা বাবাকে ঘুম থেকে ডেকে দিলাম, বললাম ওঠো, সন্ধ্যাটা দিয়ে তারপরে পড়তে বসবো। সন্ধ্যা দিয়ে বলতে একটা ধূপ ও তুলসী তলায় দেয়, তো বললাম ও প্রত্যেক দিন ওটা দেয়, তুমি এটা দিয়ে এসো, আমি ঠাকুর ঘরে সন্ধ্যা পুজো একেবারে দিয়ে নিই, তারপরে তোমাকে পড়াতে বসবো আর কি। আর আমার শ্বশুরমশাই তো ননদদেরকে গাড়িতে তুলে দিয়ে আসতে গেছে, ওদের 8:30টায় গাড়ি, তারপরে উনি বাড়িতে আসবেন। তো এদিকে বড়মশাইও বাড়িতে নেই, সন্ধ্যাবেলায় আমি আর ছেলে একা একা বাড়িতে। তো বললাম তুমি একটু বারান্দায় সোফাতে বসো, সন্ধ্যা দেওয়া হয়ে গেলে তারপরে তালা দিয়ে দুজনে ঘরে বসবো একসঙ্গে আর কি, বই পড়াতে বসবো। তো অবশেষে এটাই ভেবেছিলাম, কিন্তু দেখলাম আমার সন্ধে তো দেওয়া হয়ে গেছে, পুজো দিতে বসেছি, এবার বরমশাই এসেও গেছে বাইরে। তো অবশেষে সব চিন্তা মুক্তও হয়ে গেল। আর আজকে না মনটা একটু খারাপ লাগছে, যেহেতু আমার ননদ অনেক দিন আসে না, ওই মাস 6 পরে আসলো, ওর অনেক দূরে বাড়ি। তো ও অসুস্থ, আমিও অসুস্থ। তো যাই হোক, আমার শাশুড়ি মা নেই, প্রায় বছর 2 হয়ে গেল, কিন্তু আমি চেষ্টা করি অসুস্থ থাকলেও ওর সেই মায়ের জায়গাটা পূরণ করতে, কিন্তু সবাই জানি না মায়ের জায়গা কেউ পূরণ করতে পারে কি না। চেষ্টা করি, আমরা সমাজে কেউ কারোর মা হতে পারি না বা কেউ কারোর বাবা হতে পারে না, তবুও সবার কাছে মায়ের জায়গাটা পূর্ণতা পাওয়াটা অনেকটা কষ্টকর। আমি চেষ্টা করি আর ওই আমার ননদের মেয়েরও দিদুনের জায়গাটা পূরণ করার, যাতে ওর কোনো কিছুর চাওয়া পাওয়া সব কিছু মিটে যায়, ও ভুলে যায় যে মামার বাড়ি দিদুন নেই, আমার আর কি ভালোবাসাটা নেই। তো সন্ধ্যাবেলায় ওদিকে সন্ধ্যা দিয়ে নিয়ে তাড়াতাড়ি চেষ্টা করছি, সোনা বাবাকে আবার পড়াতে হবে, কারণ 7টা বেজে গেল, অন্তত তো মিনিমাম 2 ঘন্টা পড়াতে হবে। আর এই যে পর্দা দুটো দেখছো না, আগের দিন নতুন করে বানিয়েছি, পর্দাটা কিন্তু দারুণ হয়েছে, একদম চকচক করছে। আর এটা অনেক দিন ধরেই ছিল, দেখো সাইড দিয়ে ওপর দিয়ে অনেকটা কেটেছি, তবু অনেকটা বড়। আর এই যে ছোট সিংহাসনের পর্দাটা, এই সিংহাসনে অনেকটা ছোট হয়ে গেছিলো, তাই ওটা ওখানে দিয়েছি। দুটো পর্দায় একই কালার হয়েছে দেখো। আর এদিকে সন্ধ্যা দিয়ে আমার গলায় তো মানে খুব কষ্ট হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, অ্যালোপ্যাথিও চলছে, এদিকে মন না বোঝানোর জন্য আবার হোমিওপ্যাথিও চলছে। তো এই ওষুধটা উষ্ণ গরম জলে খেতে হয়। আজকে প্রায় মাসের ধাক্কা অসুস্থতায় ভুগছি। তো অবশেষে হোমিওপ্যাথি ওষুধ ধরলাম। তো সোনা বাবাকে এদিকে পড়াতেও বসেছি, আর বড়মশাই বললো তোমার শরীর তো খারাপ, একটু ডিম সিদ্ধ দিয়ে নাও। তো 3 জনে 3টে ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো বড়মশাইটা খাওয়া হয়ে গেছে, তো ছেলেকে পড়াচ্ছি, এখন ওই 8টা মতো বাজে। তো ডিম সিদ্ধটা খেয়ে নিই, কারণ ওই 9:30টার দিকে যাব হলো রুটি করতে। আর মুসুরির ডাল আর আলুটা আমি পড়াতে গিয়ে করে এসেছি, মুসুর ডাল দিয়ে আলু দিয়ে আর কি, পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর শ্বশুরমশাই আসতে একটু দেরি হয়ে যাবে, ওই 10:30টা হয়তো বেজে যাবে। তো এদিকে আমার রুটি করাও হয়ে গেছে, ডিম অমলেট করা হয়ে গেছে, শ্বশুরমশাইগুলো গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে। আর আমার ব্লগগুলিকে বেশি বেশি করে দেখে আমাকে ব্লগ বানাতে অবশ্যই তোমরা মোটিভেট করে তুলবে কিন্তু।